লেখিকা অনিন্দিতার খিদে। মাইনেটা যদি আজকে দিতেন কাকিমা। পড়ানোর সময় কাকিমা এসে দাঁড়ালে অনুচ্চ কণ্ঠে কথাগুলো বলল বাণী। এই মাসের ৭ তারিখ হয়ে গেল, অথচ টাকাটা এখনো পেল না সে। এই মুহূর্তে টাকাটা তার ভারী দরকার। পাড়ার বোস কাকার মুদির দোকানের মাসিক ধার মেটাতে হবে, মাসকাবারি চাল ডাল তুলতে হবে, তার ওপর কাল ছুটির দিন। অন্তত ৫০০ গ্রাম চিকেন যদি আনতে পারত, সবাই ভারী খুশি হতো। বিশেষ করে তার স্কুলে পড়া ভাইটা, মাংস খেতে কি যে ভালোবাসে। টাকার কথা শুনে কাকিমার মুখটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বিরক্তিভাব না লুকিয়েই তিনি বলে উঠলেন, এই জন্যই সুমেধার বাবাকে তখন বলেছিলাম কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে মেয়ে নয়, মেয়েকে বাড়িতে পড়াতেই স্কুলের শিক্ষক রাখো। এদের সব সময় অভাব, মাইনের টাকা যে কোথায় যায় কে জানে। মাস পড়তে না পড়তে ঠিক হাত পাততে চলে আসবে। শোনো বাণী, এই মাসের টাকাটা দিতে কয়েকদিন দেরি হবে। গতকাল আমার বান্ধবীর পার্লারে ফেসিয়াল করাতে গেছিলাম, অনেকটা ডিসকাউন্ট দিচ্ছিল তো, তাও ৫,০০০-এর ওপর বেরিয়ে গেল। সঙ্গে হেয়ার স্পা, পেডিকিওর, ম্যানিকিওর। মাসে অনেকগুলো টাকা লাগে নিজেকে ঠিকঠাক মেনটেন করতে। যাকে সব কথা তোমায় কেন বলছি, এসব তোমার বোঝার কথা নয়। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে আর যাই হোক, রূপচর্চা মানায় না। ভালো কথা, কাল পড়তে আসার দরকার নেই, আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মেধা আমাদের সঙ্গে সেখানে যাবে। কথা শেষ করে মায়া নিজের কাজের মেয়েটাকে ডেকে বলল, দিদিমণিকে চা বিস্কুট দিয়ে তুই মেধার চাউমিনটা নিয়ে আয়, না খেলে পড়াশোনার শক্তি পাবে কিভাবে। ভালো কথা, শ্রেডেড চিকেন আর প্রন বেশি করে দিয়েছিলি তো? ডাক্তার কিন্তু বারবার মেয়েটাকে প্রোটিন বেশি করে খেতে বলেছে। চোখের সামনে ছোট ভাইটার নরম মুখখানা ভেসে উঠল। সে দেখেছে মেধা বড্ড খাবার ফেলে ছড়িয়ে নষ্ট করে, খেতে চায় না মোটে, কিন্তু এমন এক প্লেট চাউমিন যদি তার ভাই পেত, কোনোভাবে এক্ষুনি গবগবিয়ে খেয়ে নিত, একটুও পাতে পড়ে থাকতো না। মেধা যখন খাবার দাবার নষ্ট করে, বাণীর বুকের ভেতরটা কেমন করে। মনে হয় অত ভালো খাবারগুলো এভাবে অপচয় করা কি ঠিক? একবার মাইনে পাওয়ার পর অনেক কষ্টে ৬০টা টাকা বাঁচিয়ে বুলান্দার দোকান থেকে তড়িৎকে হাফ প্লেট চিকেন চাউমিন কিনে দিয়েছিল। সঙ্গে একটা চিকেন পকোড়া ফ্রি দিয়েছিল সে। বলেছিল তড়িৎ একা খাবে, তুই পকোড়াটা খা বাণী। বড় খারাপ লেগেছিল সেদিন। কিনে খেতে না পারলে না খাবে, তা বলে দয়ার দান? তড়িতের অবশ্য অত মান অপমান বোধ নেই, সে তাড়িয়ে তাড়িয়ে খেয়েছিল। শেষে বাণী পকোড়াটা বাড়িয়ে দিতে লোভীর মতো কয়েকটা গ্রাসে শেষ করে বলেছিল, বুলান্দা, পকোড়াটা কি সুন্দর হয়েছে গো। ভেবেছিল এরকম বললে হয়তো আরও দেবে, কিন্তু দেয়নি বুলান। ব্যবসায় এত দান ধ্যান করলে চলে না। টাকা মিটিয়ে বেরিয়ে এসেছিল দুজনে, কিন্তু সেই ঘটনার ভুলতে পারে না বাণী। মনে পড়লে ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয় সে, কিন্তু সেই খবর বুলান বা তড়িৎ কেউ জানে না, জানার কথা নয়। মিস, তুমি কাঁদছো কেন? তোমায় রানীদি চাউমিন দেয়নি তাই বুঝি? এসো না, আমার সঙ্গে মিলেমিশে ভাগ করে খাবে। এখানে তো অনেকখানি চাউমিন আছে, এতটা একা আমি খেতেও পারবো না। তুমি খাও মেধা, আমাকে তো খাবার দিয়েছে তোমার মাম্মা। মামা কি বলল শুনলে না? পেট ভরে খেলে তবেই তো বুদ্ধি হবে, আরও ভালো করে পড়াশোনা করতে পারবে। টেলটেলে চায়ের কাপে মেরি বিস্কুট ডুবিয়ে দেয় সে। উল্টো দিকে খাটে বসে পা দুলিয়ে চিকেন চাউমিন খেয়ে চলে মেধা। একই ঘর, অথচ কি বৈপরীত্য। হতাশ মুখে দ্বিতীয় টিউশনে গেল সে। হাসি মুখে জানালেন বৌদি, তমালকেই দুদিন আর পড়াতে হবে না। উইকেন্ডে তারা সপরিবারে বাইরে যাচ্ছেন একটু সময় কাটাতে। সেই সঙ্গে নতুন গাড়ি লং রুটে কেমন চলে তার টেস্টও হয়ে যাবে। তাছাড়া সব সময় এই একঘেয়ে থোড়বড়ি খাড়া জীবন কি আর কারো ভালো লাগে? না লাগতে পারে। এই মুহূর্তে মাইনে যাওয়া ঠিক নয় জানে বাণী, কিন্তু বাড়িতে অপেক্ষা করা অভাবী মুখগুলো চোখের সামনে ভেসে উঠতেই মুখ নিচু করে বাণী বলল, আমার মাইনেটা আজ যদি দিতেন বৌদি। তোমার কি একটু আক্কেল বিবেচনা নেই? মুখ দেখে বোঝা গেল এই মুহূর্তে মাইনের কথা শুনে এ বাড়ির বৌদিও ভারী বিরক্ত হয়েছেন। শুনছো, আমরা দুদিনের জন্য বাইরে যাচ্ছি আর এখন কিনা তুমি টাকা চাইছো?
বাইরে টাকা পয়সার কত দরকার হয় জানো? ফিরে আসি তোমার পাওনা গন্ডার হিসেব বুঝিয়ে দেব, ঝামেলা চুকবে। ছ্যাদ করে উঠল বাণীর বুকটা। তবে কি টিউশনিটা গেল? পাওনা গন্ডা বুঝিয়ে দেওয়ার কথা আসছে কেন? টাকা না পেলে পরের মাস থেকে সংসার চলবে কিভাবে? কোনো রকমে মুখে হাসি টেনে বলল, আপনি রাগ করবেন না বৌদি, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। আপনার যখন ইচ্ছে হবে তখনই দেবেন না হয়। আসলে আমারই ভুল। এখন আপনারা আনন্দ করতে যাচ্ছেন, এই মুহূর্তে টাকার কথা বলা আমার উচিত হয়নি। ঠিক আছে, এখন তুমি এসো ভাই, এত বকবক করার সময় নেই, রাতে বেরোবো, গোছগাছ বাকি অনেক। পা টেনে টেনে বাড়ির দিকে হাঁটতে থাকে বাণী। মাথাটা যেন জগদ্দল পাথরের মতো ভারী। সে জানে বাড়ি ঢুকলেই একগাদা কথা বিষাক্ত তীরের মতো ধেয়ে আসবে তার দিকে। অথচ গোটা সংসারটা তারই ওপর নির্ভরশীল। টাকার জন্য তারই মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এই টাকাটুকু নিয়ে কারোর মনে কোনো রকম সন্তুষ্টি নেই। কেউ জানতে চায় না কত কষ্ট করে, কতটা মাথার ঘাম পায়ে ফেলে সেই অঙ্কটুকু উপার্জন করে আনে। মাইনে পাইনি শুনেই মায়ের মুখখানা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বাণী স্পষ্ট শুনল মা বিড়বিড় করছে, ওই কটা তো মোটে টাকা দেয় মাস গেলে, তাও সময় মতো হাতে না পেলে চারজনের সংসার চালাই কিভাবে? জানিস তো তোর বাপের ওষুধ, ভাইয়ের পড়াশোনা সব আছে, নামেই সংসার। আসলে কেউ কোনো দায়িত্ব নিতে চায় না। কান দিয়ে কথাগুলো শুনলেই সমস্যা। সে আস্তে ধীরে ঘরে ঢুকে পড়ল। কিন্তু বাবার উচ্চগ্রাম তখনই কানে বাজল, 8 পাশ করেও কেমন চাকরি জুটিয়ে নিয়েছিলাম, সংসার টানলাম না তো কম দিন, আর এই মেয়ে কি হাতি ঘোড়া গ্রাজুয়েট হলো কে জানে, একটা ভালো কাজ জোটাতে পারে না। বছর 2 হলো শরীর খারাপ বলে কাজ থেকে বসে যেতে হয়েছে, তাই নইলে দ্বিগুণ কামিয়ে আনতাম। টিউশনে পয়সা দেয়নি বললেই হলো, বসে থেকে চেয়ে আনতে হয়। সংসারের মানুষগুলো মুখ চেয়ে বসে আছে, সেটা তো ভাবতে হবে নাকি? কেন কে জানে মাথাটা হঠাৎ ঘুরে উঠল বাণীর। সরাসরি উঠোনে নেমে বাবার দিকে তাকিয়ে বলল, তারপরের ভাবনাটা ভেবেছো একবারও? পরের মাস থেকে যদি আসতে বারণ করে দেয়, সংসার কে চালাবে তুমি? ছোট থেকে আমার পড়ার খরচ তো আমাকে জোগাড় করতে হয়েছে, তাই পড়া নিয়ে খোটাটা না হয় নাই দিলে। আর দাঁড়ালো না সে, হনহন করে হেঁটে বেরিয়ে গেল বাইরের দিকে। এভাবে যে কখনো বাণী তাকে বলতে পারে ভাবেনি ভুবনবাবু। সারা জীবন একতরফা বলে গেছেন স্ত্রী, কন্যা, পুত্র চুপচাপ শুনে গেছে। আজ তার ব্যতিক্রম হতে থম মেরে বসে পড়লেন। রাতের বেলা রাগ করে কোথায় যে গেল মেয়েটা? প্রতিমা দেবী বিরক্ত মুখে গজগজ করতে লাগলেন, আমার হয়েছে যত জ্বালা, এসে থেকে এই সংসারের জোয়াল টেনে গেলুম, একটা দিনের তরে সুখের মুখ দেখলাম না। কি ভাবছিস? কাজটা ঠিকমতো করতে পারলে দুবেলা দুমুঠো অন্নের অভাব থাকবে না, আর কাকু কাকিমার কাছে অত কথাও শুনতে হবে না। কত শিক্ষিত ছেলেপুলে করছে, তুই কি আলাদা কিছু? সেসব ভাবছি না রবিদা, ভাবছি আমি কি পারবো? ট্রেনিং নিয়ে এতগুলো মানুষ যখন সংসার চালাতে পারছে, তখন তুই পারবি না কেন? আমি তো আছি তোদের মতো ছেলে মেয়েদের শেখানোর জন্য। আগেও বলেছিলাম, তুই তখন রাজি হোসনি, বলেছিলি স্কুলে পড়ানোর ইচ্ছে। মধ্যবিত্তের গল্প বোঝো রবিদা, ওই গল্পের মধ্যে থাকা চরিত্রগুলোর একজন কিন্তু আমিও। ছোট থেকে যে 10টা 5টার চাকরিকেই চাকরি মনে করে, বাকি সব পেশাই তার কাছে কেমন যেন অচেনা মনে হয়। ওই যে হোয়াইট কলার জবের প্রতি আকাঙ্ক্ষা, ওই মানসিকতা ছেড়ে বেরোতে একটু সময় লাগলো, এই যা। কি করব বলো? ছোটবেলা থেকে ভালো ছাত্রী ছিলাম যে, স্কুলে কম বেশি প্রশংসাও জুটত। ভেবেছিলাম প্রাথমিক হোক বা মাধ্যমিক, একটা স্কুলে চাকরি নিশ্চয়ই জুটে যাবে। এখন যখন বাস্তব দেখছি, তখন বুঝছি বেকার শব্দটার তাৎপর্য কতখানি ব্যঞ্জনাময়। ছাড়ো সব কথা, মুখটা বড্ড শুকিয়ে গেছে দেখছি। দাঁড়া, আগে তোকে কিছু খেতে দিই। দেখেই মনে হচ্ছে অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। 2 কামরার ঘরের একপাশে নড়বড়ে টেবিলে ইন্ডাকশান রাখা। এটাই রবির বসার ঘর কাম রান্নার ঘর। শোবার ঘরের দরজা ভেজানো। ব্যাচেলার মানুষ বলে সবটাই একটু অগোছালো। ফ্রাইং প্যানে ডিম ভাজতে ভাজতে সামান্য গোলমরিচ ছড়িয়ে রবিদা বলল, তোদের ওই হোয়াইট কলার জবটা কী রে? মানে কারা ওই চাকরি পায়? অনেকেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ম্যানেজার।
বলতে পারো যারা ডেস্কে বসে মগজ খাটিয়ে জব করে, মাসের শেষে মাইনে পায়। বুঝলাম, কিন্তু তোকে তো এবার সোজা ফিল্ডে নামতে হবে। এখনো বলছি বানি, ভালো করে ভেবে নে। চালানো মোটামুটি শিখে গেলেই লাইসেন্স বের করে দেব। তারপর শহরে রাস্তাঘাট তোর ইশারায় চলবে। ধোয়া ওঠা ডিম ভাজার প্লেটটা মুখের সামনে নামিয়ে রাখলো রবিদা। খেয়ে নে, খিদে পেটে নিয়ে অভাবের সঙ্গে কেন, কোনো কিছুর সঙ্গে লড়াই করা যায় না। গরম ডিম ভাজার গন্ধে বোধহয় জাদু আছে। না চেয়েও প্লেট হাতে তুলে নিল বানি। চারিদিকে একবার তাকিয়ে বলল, উল্টোটাও বলা যায় বোধহয়। রবিদা বোকা বোকা চোখে তাকাতে হাসলো বানি। কিংবা রাস্তার ইশারায় আমি চলবো? এবার থেকে পথই হবে ঘর। সে যাই হোক, কাল থেকে তো ট্রেনিং শুরু। পাক্কা সকাল 6টায় বাবুদের বাড়ির গলিতে চলে আসবি। তেমন গাড়ি ঘোড়া থাকে না ওদিকটায়। প্রথম প্রথম তো শিখতে সুবিধা হবে। কিন্তু রবিদা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমায় এই মুহূর্তে কিছু দিতে পারবো না। আমি কি তোর কাছে টাকা পয়সা চেয়েছি? রোজগার করতে শুরু করলে সপ্তাহান্তে ছুটির দিনটায় বিরিয়ানি, চাপ, কাবাব খাওয়াবি। ওটাই তোর গুরুদক্ষিণা। সেই সিনেমায় তাপস পাল কালী ব্যানার্জিকে দিয়েছিল, মনে পড়ে? কিন্তু অত চপ কাটলেট বিরিয়ানি খেলে তোমার পেট খারাপ করবে না তো? মামলেট শেষ করে প্লেট নামিয়ে রাখে বানি। এতক্ষণে যেন মনটা একটু ভালো লাগছে। গম্ভীর মুখে বলে রবি, বাইক চালানোটা এক সময় নেশা ছিল, আর এখন শেখানোটা পেশা হয়ে গেছে। ওই আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে। বড়লোকের ছেলেপুলেকে শেখাতে যেমন মোটা অঙ্কের টাকা নিই, তেমনি গরিবের ছেলেকে 1000-2000-এও শিখিয়ে দিই। এমনও হয়েছে নিজের পকেট থেকে টাকা দিয়ে লাইসেন্স বের করে দিয়েছি। তোর কোনো চিন্তা নেই। বুঝিস না কেন কোটি কোটি টাকা থাকলেও একা একা আনন্দে বাঁচা যায় না। সবাই মিলে ভালোভাবে বাঁচলে তবেই না আনন্দ। এই পৃথিবীর নিয়মটাই এই। তাই তো মানুষ সেই জন্মলগ্ন থেকে জোটবদ্ধ হতে শুরু করেছে। খুব সুন্দর কথা বলো তুমি রবিদা, কিন্তু রাস্তাঘাট সম্বন্ধে আমার যে কোনো ধারণা নেই। আমি ঠিক পারবো তো? আছি পাশে, সব শিখিয়ে দেব, চিন্তা কিসের? রবিদার সহযোগিতায় লাইসেন্স পেতে দেরি হলো না। বাইক কেনার সামর্থ্য নেই বলে ভাড়ার বাইক জোগাড় করে দিয়েছে রবিদা। হাসি মুখে বলল, আশীর্বাদ করি বৌনিটা যেন জব্বর হয়। ডাউন পেমেন্টে টাকা জমিয়ে ফেল খালি, তারপর নিজের একটা বাইক, নিজের টাকা। তখন বুঝবি গুটি পোকা কেমনে প্রজাপতি হয়ে ডানা মেলে আকাশে। সব শুনে ভুবন একবার বলেছিল, ভদ্র ঘরের মেয়ে কিনা শেষে বাইক চালাবে, আর সেই পয়সায় আমরা খাবো। দেওয়ালে পিঠ থেকে গেলে সব মানুষই বোধহয় ঘুরে দাঁড়ায়। আজন্ম নম্রতা ভদ্রতার প্রতিমূর্তি বাণী কথাটা শুনতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে উঠেছিল, তাহলে কাল থেকে আর খেও না, নিজে রোজগার করে নিজের টাকায় সংসার প্রতিপালন করো। এরপর আর কথা নেই। ভুবন পুরোপুরি চুপ করে গিয়েছিল। 1 সপ্তাহ পরে হাতে পেয়েছিল 1004 টাকা। তার জন্য অঙ্কটা অনেকখানি। টিউশন পড়িয়ে এত টাকা জোটেনি কখনো। প্রথমে রবিদার কাছে গিয়ে 1002 টাকা জমা করলো। যেভাবেই হোক নিজের একটা বাইক তাকে কিনতেই হবে। নিজস্ব বাইক হলে রোজগার আরও বাড়বে। পয়সার অভাবে নিজে না পারলেও ছোট ভাইটাকে মনের মতো করে মানুষ করবে। মাংস আর সবজি কিনে বাকি টাকা মায়ের হাতে তুলে দিল সে। গুনে দেখে ঈষৎ বিরক্ত মুখে প্রতিমা দেবী বললেন, সারাদিন এত খেটে মাত্র 1700? ভাবলাম এই সপ্তাহে একটু বড় মাছ আনাবো, তোর বাবা খেতে চাইছিল। নিঃশব্দে সামনে থেকে সরে গেল বাণী। স্নানের সময় চৌবাচ্চা থেকে জল ঢেলে মুছে ফেলতে লাগলো সমস্ত দিনের হতাশার ক্লান্তির ছাপ। কিভাবে এদের একটু খুশি করবে, কিভাবে এদের মুখে হাসি ফোটাবে জানে না সে। ইতিমধ্যে মাস 6 কেটে গেছে। শহরের রাস্তাঘাট এখন বাণীর নক্ষদর্পণে। তাও এখনো অনেকে অ্যাপে বুক করে বাইক চালক তরুণীকে আসতে দেখে অবাক হয়। কেউ কেউ আবার চেষ্টা করে অতর্কিতে ছুঁয়ে দেওয়ার। সেই সময় রবিদার শেখানো অস্ত্র প্রয়োগ করে সে।
যাদের জীবন জুড়ে কেবল লড়াই আর লড়াই, তাদের অত আতুপুতু হয়ে বাঁচলে চলে না। দুনিয়ার কাছ থেকে লড়ে নিতে হয় টাকা পয়সা, এমনকি সম্মানও। কেউ স্বেচ্ছায় কিছু হাতে তুলে দেওয়ার জন্য বসে নেই। সেদিন মালিকের থেকে টাকা পয়সা পাওয়ার দিন বাড়ি ফিরে দেখলো বাণী, বাবা মা, ভাই তিনজনেই উঠোনে বসে আছে। একটু অবাক হয়ে বলল সে, তোমরা এখনো ঘুমোওনি বুঝি? যা কীর্তি দেখাচ্ছ তুমি মা, তাতে ঘুমোই কিভাবে বলো? ব্যাংকের গলায় বলে ওঠেন ভুবন বাবু। আজকে তড়িৎ কিন্তু তোকে রবির ঘরে যেতে দেখেছে। শুধু আজই নয়, পাড়ার লোকজনও লক্ষ্য করে দেখেছে মাঝে মধ্যে তুই রবির ঘরে যাস, বিশেষ করে টাকা পাওয়ার দিনটায়। কেন, তোর টাকা পয়সায় রবির কি কাজ? খুলে বল তো দেখি ব্যাপারটা কি। গম্ভীর মুখে বলেন প্রতিমা। সমস্ত মেয়েকে যে যখন তখন পরপুরুষের ঘরে যেতে নেই, এটা কি তোকে শিখিয়ে দিতে হবে? তুই ঘরে যা তড়িৎ। চাপা গলায় বলে উঠল বাণী। পড়াশোনার সময় এসব কুটকাচালির মধ্যে তোর নিজের সময় নষ্ট করিস না। ঈষৎ ভেবেচিন্তে তড়িৎ উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু ভুবন বাবুর কথায় আবার দাওয়ায় বসে পড়ল। তড়িৎ এ বাড়ির ছেলে, এ বংশের ছেলে। ভালো মন্দ সব বিষয়ে তারও একটা মতামত দেওয়ার অধিকার আছে। তড়িৎ এখানেই থাকুক, কথা সবার সামনে হোক। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে বাণী। সেই দৃষ্টিতে বাবার কথায় নীরব সমর্থনের আভাস পায়। তার মনে পড়ে যায় সেদিনের কথা। প্রথম রোজগারে টাকা হাতে পাওয়ার পর বাড়ির সবার জন্য সে সবজি ছাড়াও 700 চিকেন কিনে এনেছিল। মাকে বলেছিল রান্না করার পর খানিকটা রবিদার জন্য দিতে। যতই হোক, সেই তো তার শিক্ষাগুরু। তার জন্যই আজ সে যা একটু করে কমে খাচ্ছে। সঙ্গে সঙ্গে বিপন্ন মুখে মা বলে উঠেছিল, এইটুকু তো মোটে মাংস এনেছিস, তার থেকেও আবার খানিকটা বাইরের লোকের জন্য তুলে রাখতে হবে। ছেড়ে দে, আমরা কেউই না হয় আজ মাংস খাবো না। রান্না করে দিচ্ছি, তুই সবটাই রবিকে দিয়ে আয়। সেদিন আর সে কিছু বলেনি, যা বোঝার বুঝে নিয়েছিল। মাংস রান্না হয়েছিল ঠিকই, কিন্তু তার রবিদার ঘর অবধি পৌঁছায়নি। বাড়ির সবাই পেট পুড়ে খেয়েছিল, আর আজ কিনা সেই রবিদাকে নিয়েই বাড়ির সবাই তার বিচার করতে বসেছে। কেন? টাকার জন্য? থমথমে গলায় বলল সে, যখন দিনের পর দিন কাজের জন্য বাইক চালানো শেখাচ্ছিল, তখন বুঝি রবিদা পরপুরুষ ছিল না? আজ হঠাৎ করে তোমাদের চোখে সে পরপুরুষ হয়ে গেল? নাকি তোমরা ভাবছো আমার রোজগারে রবিদা ভাগ বসাচ্ছে, তাই উল্টোপাল্টা কথা বলে আমাকে মানসিকভাবে ভাঙতে চাইছো? এতটা স্পষ্ট কথা মুখের ওপর বলবে বাণী ভাবেনি কেউ। কয়েক মুহূর্ত চিত্রার পিতের মতো বসে থাকার পর প্রতিমা দেবী বলে উঠলেন, যদি সেটা ভেবেও থাকে ভুল কিছু ভাবছি কি? প্রতিবার বেতন হওয়ার পরেই তুই রবির কাছে যাবি কেন? তোর বেতনের অঙ্কে তো কেবল বাড়ির সদস্যদের অধিকার থাকা উচিত। কেন বলতে পারো মা? আমি দিনরাত খেটে খুঁটে বেতন কামাচ্ছি, আর তাতে কিনা কেবলই পরিবারের অধিকার? আমার নিজের তাতে অধিকারই নেই কিছু? এমন দ্বিচারিতা কেন মা? কেন আমাকে সব দায়িত্ব কাঁধে নিতে হবে বলতে পারো মা? সত্যি বলতে কি, বাড়ির অবস্থা দেখে সংসার প্রতিপালনের দায়িত্ব আমি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছি দায়িত্ববোধ থেকে। এই নিয়ে তোমরা কেউ আমাকে কখনোই জোর করতে পারো না। যাই হোক, এতে 2500 টাকা আছে, এই সপ্তাহের রোজগার। ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় বাণী। এই সব আপন পরের বুদ্ধি রবি তোকে দিচ্ছে না? আমার তখনই সন্দেহ হয়েছিল। বিরক্তি ভরা মুখে বলে উঠলেন ভুবন বাবু। যখন বাণী এসে বলল, রবি তোকে ফ্রিতে বাইক চালানো শেখাবে, এই যুগে কেউ এমনিতে কারোর উপকার করেছে যে রবি করবে? বাণীকে বোকা শোকা দেখে দিব্যি ওর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। একটা কথা মনে রাখিস বাণী, দিন শেষে তোর পরিবারই পাশে থাকবে, আর কেউ নয়, বুঝেছিস? সে তো দেখতে গেলে তোমরাও কাঁঠাল ভাঙছো। বাণীর চোখ ভুবন বাবুর দিকে স্থির। শোনো বাবা, রবিদার জন্য আজ একটু করে কমে খাচ্ছি, 2 পয়সার মুখ দেখছি, সুখে আছি। আর কোনোদিন যেন রবিদাকে নিয়ে একটা উল্টোপাল্টা কথা না শুনি। কেউ কিছু বলল না বটে, কিন্তু এখানেই যে সবটা শেষ হয়ে যাবে এমনটা মোটেও বাণীর মনে হলো না। রবিদা যে তাকে এড়িয়ে চলছে বুঝতে পারছিল বাণী। মেয়েদের এসব কথা বুঝতে ভুল হয় না। এও বুঝতে পারছিল কেন তাকে এড়িয়ে চলছে। এই সপ্তাহে টাকা দিতে রবিদার ঘরে যেতেই সে বলল, প্রায় 30,000 তো জমেছে।
ও টাকা বরং তুই নিয়ে যা, পছন্দ মতো বাইক কিনতে অসুবিধা হওয়ার কথা নয়, বাকিটা অনায়াসে লোন পেয়ে যাবি। আমি? সব বুঝেও না বোঝার ভান করলো বাণী। হাসি মুখে বলল, তুমি তো জানো আমাদের অভাবের সংসার, অতগুলো টাকা লোন টানতে পারবো না গো। আর জানোই তো আমাদের অভাবের সংসার, ওই টাকা বাড়িতে নিয়ে গেলে নিমেষের মধ্যে সব খরচ হয়ে যাবে। তাই তো তোমার কাছে জমা রাখি। আমার কাছে কেন রাখিস তুই? ব্যাংকে জমা রাখগে, যা, ভালো সুদ পাবি। অযথাই রুক্ষ হয় রবি। যদিও সে ভালো করেই জানে একা ব্যাংকে যাওয়ার সাহস বা সময় দুটোই বাণীর নেই। টাকা জমানোর তাগিদে রাত দিন বাইক চালিয়ে বেড়ায়। বয়স হলেও মনের দিক থেকে বড়ই সরল সে। কিন্তু দিন কয়েক আগে ওই বয়সে ছোট তরি তার ভুবনবাবু এসে যা যা কথা শুনিয়েছে তাকে, তারপর থেকে সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে বাণীর বিষয়ে আর কোনো রকম মাথা ঘামাবে না। বাড়ি ফিরে বাণী নিজের কয়েকটা জিনিস গোছগাছ করছে। পাশে পড়ে আছে ব্যাকপ্যাকটা। অবাক হলেন প্রতিমা দেবী। মানে কি এর? ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? দেখ বাণী, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। দুটো পয়সা রোজগার করছিস বলে যা ইচ্ছে তাই করবি, সেটা কিন্তু এখানে চলবে না। কি করেছি মা? একটা জীবনে অনেক তো ভালো মন্দ দেখলাম। নিজের ভালোটা এবার না হয় আমায় নিজেকেই বুঝে নিতে দাও। তোমাদের অনেক সাহায্য করেছি। ভাই যাতে পড়াশোনাটা ঠিক মতো করে তার জন্য আমার চেষ্টার অন্ত ছিল না। কিন্তু যে নিজে থেকে পড়াশোনা করতে চায় না তাকে জোর করে কিছু করা যায় না। তড়িৎকে আজ কোথায় দেখেছি জানো? পাড়ার ওই ঠেকে। কাল আমার থেকে জোর করে 200 টাকা নিল বই কিনবে বলে, আর সে টাকা কিনা ঠেকে গিয়ে। বাড়ন্ত বয়সের ছেলেরা অমন একটু আধটু করে, ওসব নিয়ে অত ভাবতে নেই। তা বলে তুই একটা সমত্ব মেয়ে হয়ে লজ্জা শরম সবই কি গেছে তোর? কতদিন বলেছি আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন, আবরু নারীর ভূষণ। সেখানে তুই কি করছিস? আবারও রবির বাড়ি যাওয়া শুরু করেছিস? একবারও ভাবছিস না সবাই আমাদের নিয়ে কি ভাবছে? ভাবছে আমরাই হয়তো তোকে। তাহলে বরং বাইক চালানোর কাজটা ছেড়ে দি মা। আমারও আজকাল বড্ড খাটুনি যাচ্ছে। রবিদা তো আমাদের চেনা মানুষ, কত অচেনা লোক আমার পেছনে বসছে, অতর্কিতে তাদের হাত আমায় ছুঁয়ে যাচ্ছে। এগুলো তো কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা করে না বলো? আর ভাই যখন ঠিক করেই নিয়েছে পড়াশোনা করবে না, তখন আর চাপ নিয়ে লাভ কি? ওকে বরং বলো রোজগার করে আমাদের খাওয়াতে। 18 তো পেরিয়েছে, একদম কম বয়স তো নয়। রোজগার করে দুটো ভাত তরকারি ঠিক পরিবারের মুখে তুলে দিতে পারবে। ওইটুকু ছেলেকে আমি এখন রোজগার করে পরিবার প্রতিপালন করতে বলবো? তোর মাথা খারাপ হয়েছে বাণী? তুই না বড় দিদি, ছোট ভাইটাকে নিয়ে এভাবে ভাবতে লজ্জা করে না? কেন করবে মা? তুমি বোধহয় আমার কথাটা ভুলে যাচ্ছ। মাধ্যমিক দেওয়ার পর থেকেই আমি টিউশনি করি। নিজের খরচ খরচা চালিয়েও তোমার হাতে অল্প বিস্তর টাকা তুলে দিই সংসার খরচ চালানোর জন্য। সেখানে তড়িৎ তো সাবালক হয়েছে, কতদিন আর অন্যদের সাহায্যের প্রত্যাশায় বসে থাকবে? সিদ্ধান্ত নেওয়ার বেলা সে পুরুষ মানুষ, মতামত দেওয়ার যোগ্য, আর রোজগার করার সময় বাচ্চা ছেলে। যুক্তিটা বড্ড ক্লিশে শোনাচ্ছে না মা? সংসারে একটা নয়া পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও পুরুষ সিংহের ভঙ্গিতে দিব্যি এই বয়সেই হুমকি দিতে শিখে গেছে। এটাই তোর আসল কথা, তাই না? বাড়ির স্পষ্ট কথায় প্রতিমা দেবী রেগে ওঠেন। নির্ঘাত রবি তোকে এসব উল্টোপাল্টা লাগিয়েছে, জেনে বুঝে লোকের সংসারে আগুন লাগাচ্ছে। বুঝবে যেদিন সেই আগুনে নিজে। কেন তুই বারবার রবির কাছে ছুটে যাস? আমি কি কিছু বুঝি না ভেবেছিস? রবির কাছে কিসের এত দরকার তোর? সব সময় কিসের অত রবিদা রবিদা করে গড়িয়ে পড়া? সব বুঝি আমি, সব। হতভম্ব হয়ে যায় বাণী। কি বলছো এসব তুমি মা? কি বোঝো? তোমার কি মাথা খারাপ হলো? বারবার বলছি তোমায়, আজ আমি ভীষণ ক্লান্ত। সারাদিন খেটে আসার পর এই ঝগড়াঝাটি অশান্তি আমার ভালো লাগছে না। এতই যদি অসুবিধা হয় তোমাদের, বললাম তো আমি রাইডারের কাজটা ছেড়ে দিচ্ছি। সমস্যা শেষ। এবার তোমরা ভেবে নাও সংসার কিভাবে চালাবে। তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? কি তখন থেকে বাইক চালানো ছেড়ে দেবো বলে যাচ্ছিস?
বাইক না চালালে বাড়ির লোকগুলো খাবে কি? কাঁদো কাঁদো মুখে গালে হাত দিয়ে বসে পড়েন প্রতিমা। এত স্বার্থপর হোস না বানি, ভগবান তোকে ক্ষমা করবে না। আজ তোর বাবার রোজগার নেই বলে রোজ রোজ এতগুলো কথা শুনতে হচ্ছে। যদি রোজগার থাকতো তবে কি আর নিজের পেটের মেয়ের কাছ থেকে দুটো খাওয়া পড়ার জন্য এত কথা শুনতে হতো? কি কপাল করে পৃথিবীতে এসেছিলাম ভগবান। বলা শেষে তিনি কপাল চাপড়াতে শুরু করেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাম্প খাটটায় বসে পড়ে বানি। বোঝে এই সংসারের পাকে পাকে জড়িয়ে গেছে সে। এখান থেকে তার সহজে মুক্তি নেই। মানসিক অস্থিরতা টানাপোড়েনের শিকার হয়েই বোধহয় পরের দিন বাইক চালানোর সময় একটা অ্যাক্সিডেন্ট করে সে। বাইকে একা ছিল সেই সময়, যাচ্ছিল পরবর্তী গন্তব্যে। ভাগ্যিস কোনো আরোহী ছিল না গাড়িতে। হাসপাতালের বিছানায় বসে একা একাই ভাবে বানি, থাকলে হয়তো ক্ষতিপূরণের অঙ্কটা মালিক তার থেকেই নিত, সেই সঙ্গে কাজটাও চলে যেত। ভিজিটিং আওয়ার, মা বাবা নিজের পক্ষে তরিতের দেখতে আসার অপেক্ষায় ছিল বানি, কিন্তু দেখল অন্য কেউ নয়। মুখ শুকনো করে হাসপাতালে ঢুকছে রবিদা। তাকে জেগে থাকতে দেখে মুখখানা হাসি হাসি করে বলল, হঠাৎ করে কি যে চিন্তায় ফেলে দিয়েছিলি? বাইক চালানোর সময় মনটা কোথায় ছিল তোর? রবিদার কাঁধের ওপর দিয়ে বাণীর অধৈর্য চোখ জোড়া যেন কাউকে খুঁজে ফিরছিল। শেষে থাকতে না পেরে বলে উঠল, বাড়ি থেকে কেউ আমায় দেখতে আসেনি। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে রবিদা বলল, কাকিমা তো ঘর থেকে বেরোয় না, কাকুও তেমন একটা, আর তোরই তো ছোট বাচ্চা। এই হাসপাতাল, এত অসুস্থতা, রোগী, ওষুধের গন্ধে ভয় পায় বোধ হয়। তুই এত চিন্তা কেন করছিস? আমি তো আছি। এখান থেকে বেরো একবার, তোকে শিমুর হোটেলে নিয়ে গিয়ে ধামসা আলু দিয়ে মাংসের ঝোল আর গরম গরম ভাত খাওয়াবো। আমি আবার বাইক চালাতে পারবো তো? নইলে যে দুবেলা দুমুঠো ভাত জুটছিল সেটাও বন্ধ হয়ে যাবে। স্থির চোখে রবির দিকে তাকালো বানি। না পারার কি আছে শুনি? কি এমন হয়েছে তোর? প্লাস্টারটা যতদিন ততদিনই একটু চাপ, কেটে দিক না একবার। মোটে তো একটা মাস, একটু কষ্ট কর। রঞ্জুকে আমি বলেছি তোর কাজ তোরই থাকবে। দেখবি আবার কেমন পক্ষীরাজের মতো বাইকে সওয়ারি বসিয়ে শহরের রাস্তা দিয়ে উড়ে যাবি। একগাল হাসে রবিদা। আবার তুই ডানা মেলবি বাতাসে। একটা মাস, গোটা একটা মাস। উদাস চোখে জানলা দিয়ে দূরের দিকে তাকায় বানি। একটা মাস সংসার কিভাবে চলবে? আর আমার ওষুধপত্র, হাসপাতালের খরচ। উদাসী মুখটার দিকে চেয়ে রবি কিছুতেই বলতে পারে না। বাণীর অ্যাক্সিডেন্টের খবর পেতেই জমা টাকাটা নিতে এসেছিল তড়িৎ। রবি সোজা ভাগিয়ে দিয়েছে, বলেছে তার কাছে কিছু নেই। সে জানতো এই টাকাটুকু কোনোভাবে হাতছাড়া হলে বাণীর চিকিৎসাই হবে না, আর সঠিক চিকিৎসার অভাবে বা পাটা নষ্ট হয়ে গেলে সারা জীবন ওই পরিবারের মানুষগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে মেয়েটাকে। সুস্থ বাণীকেই যারা একদণ্ড শান্তি দিল না, তারা অসুস্থ মেয়েটার কত যত্ন করবে, কত খেয়াল রাখবে, রবির তা ভালো মতোই জানা আছে। এ জন্মে কম তো দেখল না সে। হাসপাতাল থেকে বাণী বাড়ি ফিরে দেখল ব্যবহার পাল্টে গেছে সবার। টাকা দেওয়ার ফলে যেটুকু খাওয়া দাওয়া জুটছিল এখন তাতেও সমস্যা। তার চাইতেও বড় সমস্যা, রবি এসে কেন পৌঁছে দিয়ে গেল? কে হয় রবি তার? কেন এত কিছু সে করে চলেছে তার জন্য? বাবা তো স্পষ্টই বলল, যে টাকাগুলো দিয়েছিস রবিকে এবার সেগুলো ফেরত দিতে বল, নইলে তোকে খাওয়াবো কি, আর সংসার চলবে কিভাবে? ভেবেছিল বলবে, তোমরা তো একদিনের জন্য হাসপাতালে দেখতে গেলে না, টাকা দেওয়ার ভয়ে ছুটির দিনটাও ঘরে মুখ লুকিয়ে রইলে। রবিদা এসে সাহায্য না করলে যেতাম কোথায়? হাসপাতাল থেকে হয়তো আর বাড়ি ফেরা হতো না, চিকিৎসাও হতো না সেইভাবে, হয়তো আমার পাটাই। কিন্তু কিছুই বলল না সে। উদাসী চোখে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। সেই অবস্থাতেই শুনতে পেল মায়ের গজগজ, গরিবের ঘোড়া রোগ আর কাকে বলে? রোজগেরে মেয়ে পা ভেঙে ঘরে বসে রইলেন, এখন বাড়ির সবাই না খেয়ে মরুক। মা কিছু রান্না করেছো? খেতে দাও দেখি। তড়িতের গলা ভেসে আসে। ফাঁকা রান্নাঘর আর বাবার চাউনি দেখে যা বোঝার বুঝে যায় সে। মুখখানা অস্বাভাবিক গম্ভীর করে বলে, আমার দিকে ওভাবে তাকাবে না বাবা। কি করব আমি? আমি তো ছোট, তোমরাই বলেছ। এই রাবণের গোষ্ঠীর খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বেরোচ্ছি, রাতে ফিরতে দেরি হবে।
অবাক হয়ে দেখল বাণী, যে ভাইকে সে এত ভালোবাসতো সে একবার দিদিকে দেখতে পর্যন্ত এলো না। সন্ধে পেরিয়ে গেল, শাঁখের শব্দ মিলিয়ে গেল আস্তে ধীরে, কিন্তু এক বাটি শুকনো মুড়ি এনেও কেউ তাকে দিল না। পেটের ভেতরটা খিদে যেন জ্বলছে। অনেকগুলো ওষুধ খেতে হয় যে আজকাল। ভাঙা পা টেনে কোনো রকমে বেরোতে গিয়ে দেখলো রবিদা ভেতরে ঢুকছে। তোর জন্য চপ মুড়ি এনেছি, খেয়ে নে। জানি কেউ এখনো খেতে দেয়নি, মুখখানা কি শুকনো লাগছে। দুপুর থেকেই কি কিছু খাসনি? খালি পেটে ওষুধ খেলে যে শরীর খারাপ করবে। কেন এত ঋণ বাড়াচ্ছ রবিদা? খাবার, ওষুধ, ডাক্তার, এই ঋণ কি আর এ জীবনে শোধ করতে পারবো? সে যোগ্যতা হবে আমার? দাদার কাছে বোনের কখনো ঋণ হয় বোকা মেয়ে? দাদার তো কর্তব্য বোনের দেখভাল করা, আমি সেটুকু করছি। এই নে 2000 টাকা রাখ। পকেট থেকে মলিন 100 টাকার একটা বান্ডিল বের করে দেয়। আপাতত এটুকুই আছে। তোর মাকে টাকা কটা হাতে দিস, নইলে খাবার জুটবে না। আর এই অসুস্থ শরীরে 3 বেলা খাবার না জুটলে সুস্থ হবি কিভাবে? আবার যে বাইক চালাতে হবে, হয়ে উঠতে হবে পক্ষীরাজ। রবির হাতে ধরা টাকার বান্ডিলটা প্রথমে দেখতে পায়নি প্রতিমা। তারস্বরে চিৎকার করে বলে ওঠে সে, তুমি আবার এসেছো এ বাড়িতে? বিয়ে করবে কি বাণীকে? সে তো করবে না, ভালো মতোই জানি। শুধু শুধু মেয়েটাকে স্বপ্ন দেখাচ্ছ কেন? বোকা মেয়ে ভাবছে সংসার পাতবে, আর নিজের রোজগারের টাকাগুলো হাসি মুখে তোমার হাতে তুলে দিচ্ছে। পাংশু মুখে দাঁড়িয়ে থাকা রবির হাতে ধরা 100 টাকার বান্ডিলের দিকে হঠাৎই চোখ যায় প্রতিমার। ছো মেরে টাকাগুলোকে কেড়ে নিয়ে বাণীর দিকে তাকিয়ে বলে, কি শয়তান মেয়ে দেখেছো? তাহলে তোর কাছে এতগুলো টাকা ছিল, অথচ সকাল থেকে সে মানুষটা কয়েকটা টাকার জন্য চিৎকার করছে। বাড়ির সব লোক উপোস করে আছে, খাবার না পেয়ে ভাইটা চলে গেল, আর তুই কিনা রবির হাতে টাকা তুলে দিচ্ছিস? লজ্জা, ঘেন্না সব কি ভুলে খেয়েছিস? বাড়ির লোকে উপোস করিয়ে সংসার সাজানো, অমন সংসারের মুখে ঝ্যাঁটা। কি বলছো মা তুমি? আমি কখনো রবিদাকে ওই নজরে দেখিনি। আর্তনাদের ভঙ্গিতে বলে ওঠে বাণী, টাকাটা রবিদাই এনেছিল সংসারে দেওয়ার জন্য। আমার কাছে টাকা কোথায় মা? সব তো এনে দিয়ে দিতাম তোমাকে। থাক, আর সাউখুড়ি গাইতে হবে না। কে কত দেনদার জানা আছে আমার, গম্ভীর মুখে বলে প্রতিমা। কাকিমা, আপনার কোথাও ভুল হচ্ছে। বাণী আমার বোনের মতো, কখনো ওকে অন্য নজরে দেখিনি। ওসব ভাই বোনের গল্প অনেক দেখেছি, অনেক শুনেছি। বয়স তো আর কম হলো না। তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এসো না। আমার মেয়ের টাকা পয়সা যদি আর কখনো নিয়েছো, তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই নরক থেকে আমায় কোনোভাবে উদ্ধার করতে পারো রবিদা? দিতে পারো একটু শান্তির সন্ধান? আমি যে আর পারছি না। টপ টপ করে বাণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চল আমার সঙ্গে। এই কথাটারই অপেক্ষায় ছিল বোধহয়। খুঁড়িয়ে হলেও এক কাপড়ে বেরিয়ে আসে বাণী। পেছন থেকে শুনতে পায় বাবার গলা, এ বাড়ি ছেড়ে একবার গেলে আর কিন্তু ফিরতে পারবে না। কথাটা মাথায় রেখো। নিজের মাথার ওপর ছাদ সহজে জোটে না। ও সব দুদিনের দরদ কে বরাবর দেখে, আমিও দেখব। বেশি তেজ তো, ওই তেজই তোর সর্বনাশ করবে, বুঝবি সেদিন। পেছন থেকে প্রতিমার গলা শোনা যায়, কিন্তু আর নয়। আর পিছন ফিরে দেখে না বাণী, এগিয়ে যায় সামনে, আরও সামনের দিকে। অনেক অনুরোধ উপরোধ করে রঞ্জুর আউট হাউসের একটা ঘরে বাণীর থাকার ব্যবস্থা করে দেয় রবি। রঞ্জুর অনেকগুলো ব্যবসা, অনেক টাকা। বাণীর মতো সাধারণ মেয়ে একটা ঘর জুড়ে থাকলে তার তেমন কিছু যায় আসে না, তবু 1000 টাকা কেটে নেবে ঘর ভাড়া হিসেবে, জানিয়ে দেয় সে। আসলে রবির অনুরোধ ফেলা সম্ভব নয় তার পক্ষে। ব্যবসায়ী মানুষ সে, পুরনো গাড়ি, পুরনো বাইক, যন্ত্রাংশ কিনতে রবি তাকে সাহায্য করে। কাজেই বাণীর ব্যবস্থা হয়ে যায়। দুবেলা রাস্তার ধারের ভাতের হোটেল থেকে খাবার নিয়ে আসে রবি। ডাক্তারের কাছে নিয়ে যায় সময় মতো, যত্ন আত্তি করে। মাস দেড়েক পর বাইক চালানোর উপযুক্ত হয়ে ওঠে বাণী। সেই মুহূর্তে অপরাধীর ভঙ্গিতে রবি তার সামনে এসে দাঁড়ায়। বাইক কেনার জন্য তোর জমানো পয়সাটা আর নেই রে। আসলে হাসপাতালে বিল, ওষুধপত্র, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গিয়ে তখন ওই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা ছিল না। তবে চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে জমিয়ে তোকে ওই টাকা আমার আর চাই না রবিদা। কাজ করতে করতে আবার ঠিক।
টাকা আমি জমিয়ে নেব, কিন্তু ঈশ্বর যে আমায় তোমার মতো একটা দাদা ভাই দিয়েছে তাতেই আমি কৃতজ্ঞ। বোনের বিপদ জেনে নিজের ভাইও যেভাবে পাশে দাঁড়ায় না। 1 সপ্তাহ কেটে গেছে, বানি বাইক চালাচ্ছে। রঞ্জুদার বাইকটা জায়গায় রেখে দরজা খুলে ঘরে ঢুকবে, দেখলো বাইরের চাতালে বাবা, ভাই, মা দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। অবাক হয়ে বলল, তোমরা এখানে কেন? নিজের ঘরে ফিরে চল বানি। গলায় অনেকখানি স্নেহ মিশিয়ে বলেন প্রতিমা। নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে পড়ে থাকবি কেন? আর তোমাদের টাকা রোজগারের মেশিন হতে চাই না মা। এখানেই আমি বেশ ভালো আছি। দরজা খুলে ভেতরে ঢুকে যায় সে। আজ এসেছো ভালো কথা, আর কোনোদিন এখানে এসো না। এলে কিন্তু আমি রঞ্জুদাকে জানাতে বাধ্য হব। মাসে কিছু টাকা দিয়ে আসবো না হয় সংসার চালানোর জন্য, কিন্তু আমার শান্তির জীবনে নতুন করে অশান্তি ঢুকতে দেব না কিছুতেই। তোর মনে হয় না দিদি, তুই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস? ওই কটা তো টাকা দিতিস মোটে, তার জন্য মা বাবাকে অপমান? কী বা করেছিস তুই আমাদের জন্য? তড়িতের চিৎকার করাই সার হয়, উত্তর আসে না কোনো। দরজাটা বন্ধ হয়ে যায় আস্তে ধীরে। সকালের করে রাখা মাছের ঝোল স্টোভ জেলে গরম করে বানি। আজ রাতে সে শান্তির মাছের ঝোল ভাত খাবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।